আজকে শুরু করব তোমাদের বডি ফ্লুইডস এন্ড ইটস সার্কুলেশন হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার। আরবিসি, ডাব্লিউবিসি সেলস আছে কিন্তু প্লেটিলেট সেল নাই। প্লেটিলেট একটা ফ্র্যাগমেন্ট অফ সেল আছে। প্রথম যে সার্কুলেটরি সিস্টেম ডেভেলপ হয়েছিল অ্যানালিডার মধ্যে, আর তারপরে আমরা জানি যে আরবিসির মধ্যে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এবং এ বি অ্যান্টিজেন আর ও অ্যান্টিজেনের উপর ব্লাড গ্রুপ হয়। আরবিসির সারফেসে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ ব্লাড গ্রুপ, বি অ্যান্টিজেন থাকতে গেলে বি ব্লাড গ্রুপ, এ বি দুটো অ্যান্টিজেন পাওয়া যেতে গেলে এ বি ব্লাড গ্রুপ, আর যদি কিছু পাওয়া না যায় তো ও ব্লাড গ্রুপ হয়। Welcome back in my YouTube channel Biohunt by Mustafa Sir. I'm your mentor MD Mustafa Chaudhary. তো আজ থেকে ক্লাস 11 এর নিউ একটা সিরিজ শুরু হচ্ছে হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার, এনসিআরটি বুটি বলে চ্যাপ্টার, ঠিক আছে, যেখানে আমরা পড়বো বডি ফ্লুইডস এন্ড ইটস সার্কুলেশন। ঠিক আছে, একদম পুরো পিডিএফ ফর্মে নোটস গুলো তোমাদেরকে এনসিআরটি লাইন বাই লাইন কভার করা হবে। আর এই চ্যাপ্টারটা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ এ এবং হায়ার ক্লাস 12 এর অনেকগুলো চ্যাপ্টারে লিংক করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, সো স্কিপ না করে ক্লাসগুলো সম্পূর্ণটা দেখো। ঠিক আছে, সব থেকে প্রথমে আমরা পড়বো যে বডি ফ্লুইডস কি এন্ড সার্কুলেশনটা কিসের জন্য প্রয়োজন হয়। তো একটা যদি আমরা স্লাইড নিই আর আগে বুঝার চেষ্টা করি তো কিরকম হচ্ছে দেখো, বলা হচ্ছে এভরি সেলস, ঠিক আছে, এভরি সেলস নিডস গ্যাসেস, every cell needs gases, nutrition, ঠিক আছে, and nutrition and also needs ঠিক আছে, pass out some excreta, ঠিক আছে, or waste। প্রত্যেকটা সেলকে প্রয়োজন হচ্ছে কি, যে ওয়েস্ট কে, গ্যাসেস কে, নিউট্রিশন কে গ্রহণ করা, গ্যাসেস আর নিউট্রিশন কে গ্রহণ করা, আর পাস আউট করা কি এক্সক্রিয়েট আর ওয়েস্ট কে। সো দেন ডেভেলপ proper সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, সিস্টেম। अब देखो আমরা एग्जांपल দিয়ে আরো ভালো করে বুঝতে পারবো। সাপোজ অ্যামিবা আছে, ঠিক আছে, অ্যামিবা কোনটা সেল? সিঙ্গেল সেল। তো অ্যামিবার সিঙ্গেল সেল অর্গানিজম আছে, কি আছে? সিঙ্গেল সেল অর্গানিজম আছে, ঠিক আছে। अब এই সিঙ্গেল সেল অর্গানিজম কে অক্সিজেন চাই, গ্যাসেস, কার্বন ডাই অক্সাইড সেক্রেট করবে, ঠিক আছে, নিউট্রিশন চাই, ফুড চাই, আর এরা ওয়েস্ট কে বের করবে, ঠিক আছে। তো একটা সেলের মধ্যে যেহেতু সমস্ত কাজগুলো সম্পূর্ণ হবে, তো এখানে ভিতরে যে সাইটোপ্লাজমিক ফ্লুইডস থাকবে, এই ফ্লুইডস গুলো সাইটোপ্লাজমিক ফ্লুইডস, ঠিক আছে, ঠিক আছে, হেল্প সার্কুলেট অর হেল্প ইন ট্রান্সপোর্ট। তো এদের ট্রান্সপোর্ট বাইরের প্রয়োজন পড়ে, কোষের ভিতরেই ট্রান্সপোর্টের প্রয়োজন পড়লো, একটা সিঙ্গেল সেল আছে, ওরা কি করবে, ওই ভিতরে সাইটোপ্লাজমিক ফ্লুইড দ্বারা ট্রান্সপোর্ট করে নিবে। কিন্তু দেখো ইউনিসেলুলার অর্গানিজম when convert মাল্টিসেলুলার অর্গানিজম, ঠিক আছে, ইউনিসেলুলার অর্গানিজম যখন কনভার্ট হয়ে গেল মাল্টিসেলুলার অর্গানিজমে, ঠিক আছে, মাল্টিসেলুলার অর্গানিজম, সাপোজ এটা মাল্টিসেলুলার একটা অর্গানিজম আমি ড্র করছি, আর মাল্টিসেলুলার অর্গানিজমে যখন ডেভেলপ হয়ে গেল তোমার কি সিস্টেম, তোমার সার্কুলেটরি সিস্টেম ডেভেলপ হয়ে গেল, ঠিক আছে, এটা মাল্টিসেলুলার অর্গানিজম আছে। তোমাদেরকে অলরেডি আমি কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে বা নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে এই পোরশন গুলো এইভাবেই বুঝিয়েছিলাম যে কি এক কোষীদের মধ্যে
নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের প্রয়োজন পড়ে না, কিন্তু বহুকোষীয়দের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের প্রয়োজন পড়ে। ঠিক সেম একই রকম করে এককোষীদের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বা ওয়েস্ট কে ট্রান্সপোর্টের জন্য এক্সট্রা কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। ঠিক আছে, ওদের বডিতেই সাইটোপ্লাজমিক ফ্লুইডস আছে যেটা সার্কুলেশন করে দেয়। আর এখানে কি হচ্ছে, ডিভিশন অফ লেবার হয়ে গেছে। তো সবার কাজ তো ডিফারেন্ট ডিফারেন্ট, কাজগুলো ভাগ হয়ে গেছে। আর ধরে নাও এই সেলের কাজ হচ্ছে O2 নেওয়া, ঠিক আছে, আর CO2 বের করা। তো এই O2 তো এই নিজের কাছে রাখবে না, সবাইকে তো দিতে হবে। আর CO2 সবার কাছ থেকে আবার নিয়ে ফেলতে হবে। বা এই সেলের কাজ হচ্ছে ফুড নেওয়া, ঠিক আছে, আর এখান থেকে ওয়েস্ট কে বের করা। তো এ তো খালি নিজের কাছে রাখবে না, সবাইকে দিবে। তো সবাইকে দেওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন পড়ছে, যেটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট মিডিয়াম। কি বলছি, এ নিডস প্রপার, নিডস, ঠিক আছে, প্রপার ট্রান্সপোর্ট মিডিয়াম, প্রপার ট্রান্সপোর্ট, প্রপার ট্রান্সপোর্ট মিডিয়াম, ট্রান্সপোর্ট মিডিয়াম। এদের মধ্যে প্রয়োজন পড়লো একটা উচিত পরিবহন মাধ্যমের, পরিবহন মাধ্যমে, যার মাধ্যমে অক্সিজেনকে বা নিউট্রিশনকে, ঠিক আছে, বা তোমার ওয়েস্ট কে এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে একটা সেল থেকে আরেকটা সেলে বা সেল থেকে বাইরে ট্রান্সপোর্ট করতে হেল্প করবে। তো এই যে ট্রান্সপোর্ট মিডিয়ামের যে প্রয়োজন পড়ছে, এই ট্রান্সপোর্ট মিডিয়ামটাই সার্কুলেটরি সিস্টেম আছে। উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্র আছে। কথা বুঝতে পারলা? তো আমি তোমাদের চ্যাপ্টারটা শুরু করছি, যেটা এই চ্যাপ্টারে তোমাদেরকে এই স্লাইডটাতে তোমরা বুঝতে পারবে কি লেখা আছে, বডি ফ্লুইডস এন্ড ইটস সার্কুলেশন। মানে আমরা যে সার্কুলেশন করব, কোনো কিছুর যে পরিবহন করব, তো পরিবহনের মাধ্যম তো হবে। আর যেমন কি রোড তৈরি করে দিয়েছি, তো রোড দ্বারা কি ট্রান্সপোর্ট হয়ে যাবে? তুমি রোডে দাঁড়িয়ে থাকবে, তারপরে এখান থেকে আর অন্য কোথাও চলে যাবে যেখানে যাওয়ার আছে? তো রোডের মাধ্যমে যাবো না, রোড একটা মিডিয়াম, সরি একটা ওয়ে, ডাইরেকশন। আমাকে যদি জায়গায় যেতে হয়, তাহলে আমাকে ট্রান্সপোর্ট মিডিয়াম চাই, বাহক চাই, মাধ্যম চাই। সে ট্রান্সপোর্ট মিডিয়ামটা কি হচ্ছে, রোডের ক্ষেত্রে গাড়িগুলো হচ্ছে, আর আমাদের বডির ক্ষেত্রে ওটা বডি ফ্লুইডস হচ্ছে। কি হচ্ছে, বডি ফ্লুইডস, যেটাকে আমরা বাংলাতে কি বলছি, দেহ তরল, দেহ তরল বলছি। কথা বুঝতে পারলো? তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লজিক্যাল কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে এত ইম্পর্টেন্ট যে কি তুমি যদি বুঝতে পারো তো খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং। আর বাকি ক্লাসেস গুলো, বাকি চ্যাপ্টার গুলো তোমার এর থেকে খুলতে থাকবে। কারণ কি, তুমি দেখো ডাইজেস্টিভ সিস্টেম পড়ো, যে আমরা খাবার দিয়ে খেলাম, আমাদের খাবার তো পেটে আছে, এখন স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে। তো স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন থেকে সমস্ত কোষের মধ্যে খাবার গেল কি করে? আমরা যে শ্বাস নিলাম, ইনহেল করলাম, ইনহেল করলাম, তো অক্সিজেন তো এখন লাংসে আছে, লাংস থেকে অক্সিজেন পুরো বডি সেলে গেল কি করে? আর ধরে নাও কোনো হারমোন পিটুইটারি থেকে সেক্রেট হচ্ছে বা হাইপোথ্যালামাস থেকে সেক্রেট হচ্ছে, ওকে টার্গেটেড অর্গানে পাঠাচ্ছে কে? তো এগুলো যে মিডিয়াম চলছে, মানে পরিবহন চলছে বডিতে, এই পরিবহনের মাধ্যমই হচ্ছে বডি ফ্লুইডস, দেহ তরল। আর এই দেহ তরল যে বডিতে সার্কুলেট হচ্ছে, ওই সার্কুলেশন, এটাকেই আমরা কি বলছি, সার্কুলেশন। তো তুমি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে একে কানেকশন পাবে, তুমি এক্সক্রিয়েটরি সিস্টেমের সাথে এর কানেকশন পাবে। এক্সক্রিয়েটরি সিস্টেমে কি বললা তোমরা, যে কি কোষের মধ্যে বিপাকীয় যে বজ্র পদার্থগুলো তৈরি হয়, ঠিক আছে, কোষের মধ্যে বিপাকীয় বজ্র পদার্থ যেমন কি অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কোষ থেকে ব্লাডের মারফতেই তোর কিডনির কাছে আসে। আর কিডনি তখন ওটাকে ব্লাড থেকে পিউরিফাইড করে ইউরিন বা মূত্রকে তৈরি করছে। তো কে নিয়ে যাচ্ছে, ব্লাডের মাধ্যমে নিয়ে যাচ্ছে। কোন প্রসেস, সার্কুলেশন প্রসেসের মাধ্যমে। দ্যাট ইজ দ্য কল ট্রান্সপোর্ট মিডিয়াম, ঠিক আছে, টু দ্য সেল আর ফ্রম দ্য সেল, ঠিক আছে, কোষের কাছে আর কোষ থেকে, এগুলো যে পরিবহন আছে, এটা সার্কুলেশন যে আছে বডি ফ্লুইডস দ্বারা হবে। কি দ্বারা হবে, বডি ফ্লুইডস। তো হারমোন চ্যাপ্টার যাও, তারপরে তোমার গিয়ে ডাইজেস্টিভ চ্যাপ্টার যাও, তোমার গিয়ে রেসপিরেটরি সিস্টেম যাও, বা তোমার গিয়ে এক্সক্রিয়েটরি সিস্টেম যাও। তোমার যে সিস্টেমই হোক বডিতে, মুখ্য সিস্টেমই হচ্ছে কিন্তু বডি সার্কুলেটরি সিস্টেম। কারণ কি, পুরো বডিকে কানেক্টেড করে রেখেছে। কথা বুঝতে পারলাম? আর এখানে দেখতেই পাচ্ছ, একটা ইমেজ সেকশনে দেখতে পাচ্ছ মোটামুটি করে, যে কি আমাদের সার্কুলেটরি সিস্টেমে কে কে ইনভলভ হবে। আমাদের সার্কুলেটরি সিস্টেমে হার্ট ইনভলভ হবে, আর্টারি গুলো হবে, ভেন্স গুলো হবে, এই যে ক্যাপিলারিজ গুলো আছে। তো পুরো বডিতে একটা নেটওয়ার্ক করে ক্রিয়েটেড আছে,
দেখতেই পাচ্ছ পুরো বডিতে নেটওয়ার্ক ক্রিয়েটেড আছে। কোথাও বুঝতে পারলা? এগুলো ব্লাড সেলস গুলো আছে, আমি এগুলো এখন বুঝাবো তোমাদেরকে আরো ডিটেলসে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই স্লাইডটাতে কি বললাম, এই স্লাইডটাতে বললাম যে এভরি সেলস নিডস দ্যাট, ঠিক আছে? প্রত্যেকটা সেলকে চাই, গ্যাসেস চাই, নিউট্রিশন চাই, আর ওয়েস্ট কে বের করতে হবে। তো সিঙ্গেল সেলুলার অর্গানিজম তো সাইটোপ্লাজমিক ফ্লুইড এটা ট্রান্সপোর্টে হেল্প করে দিচ্ছে, ওদের বডির কাজ তোরলি। কিন্তু মাল্টি সেলুলার অর্গানিজমে সার্কুলেশনের জন্য প্রপার একটা মিডিয়াম চাই, ঠিক আছে? আর ওই প্রপার মিডিয়ামটাই ট্রান্সপোর্ট মিডিয়াম বলে পরিচিত, যেটাকে আমরা সার্কুলেশনে কভার করব, ঠিক আছে? এই যে দেখো এই স্লাইডটাতে দেখো কি বলা আছে, why a circulatory system is essential, ঠিক আছে? সার্কুলেটরি সিস্টেম এসেনশিয়াল কেন, এখনই তো বুঝাল। বলা আছে ফর মাল্টিসেলুলার অর্গানিজম সিম্পল ডিফিউশন ইজ ইনসাফিসিয়েন্ট টু মিট দ্য ট্রান্সপোর্ট নিডস অল সেলস। আর এখানে পুরো কি পুরো এনসিআরটি বুটি আছে, এনসিআরটি লাইন আছে, লাইন বাই লাইন আছে, এই কারণে ফালতু কোনো একটা পয়েন্ট নেই, একদম সব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কি বলা হচ্ছে, বহুকোষী জীবেদের মধ্যে সাধারণ বেপন প্রক্রিয়ায় সম্ভবই না যে প্রত্যেকটা কোষকে নিউট্রিশন দিয়ে দেওয়া, অক্সিজেন গ্যাসেস দিয়ে দেওয়া, কার্বন ডাই অক্সাইড গুলো গ্যাসেস দিয়ে নিয়ে বের করে দেওয়া, ঠিক আছে? এ ডেডিকেটেড ট্রান্সপোর্ট সিস্টেম ইজ আ প্যারামাউন্ট ফর দ্য সার্ভাইভাল এন্ড প্রপার ফাংশনিং। একটা প্রপার সিস্টেমের প্রয়োজন পড়ে বহুকোষী জীবেদের মধ্যে। ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স, আমাদের কিসের কিসের ট্রান্সপোর্ট হয়? এই যে দেখো অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়, অক্সিজেন, বা আমরা এখানে এক কথায় করে দিতে পারি কি গ্যাসেস ট্রান্সপোর্ট। কি করে দিই? গ্যাসেস ট্রান্সপোর্ট, অক্সিজেন প্লাস এন্ড কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড, ডেলিভারি লাইফ সাস্টেনিং অক্সিজেন টু এভরি সেল, ঠিক আছে? নিউট্রিশন, ডিস্ট্রিবিউটিং এসেনশিয়াল নিউট্রিশন ডেরাইভ ফ্রম ডাইজেশন, ডাইজেশন প্রক্রিয়ায় যে আমরা এসেনশিয়াল নিউট্রিশন গুলো পাই, এই এসেনশিয়াল নিউট্রিশনকে প্রত্যেকটা সেলের মধ্যে পাঠিয়ে দেওয়ার কাজ আছে। হারমোন সার্কুলেশন, ক্যারিং কেমিক্যাল মেসেঞ্জার, রেগুলেট বডি ফাংশন, যে বডি ফাংশনকে রেগুলেট করে, এরকম হারমোনকে পুরো বডিতে সার্কুলেট করানোর জন্য সার্কুলেটরি সিস্টেমের প্রয়োজন পড়ে। ওয়েস্ট মেটেরিয়ালকে রিমুভিং মেটাবলিক্যাল ওয়েস্ট, এই যে মেটাবলিক্যাল ওয়েস্ট বিপাকজনিত দূষিত বর্জ্য পদার্থ, কোষের মধ্যে যে প্রতিনিয়ত শক্তি উৎপাদনের প্রক্রিয়ার মাধ্যমে যে ওয়েস্ট গুলো তৈরি হয়, সেই ওয়েস্ট কে প্রপারলি বডি থেকে বের করার জন্য আমাদেরকে কিসের প্রয়োজন পড়ছে? সার্কুলেটরি সিস্টেমের প্রয়োজন পড়ছে। তো খুব সুন্দর করে পয়েন্ট করে আমি এখানে লিখে দিয়েছি যে কি আমাদেরকে কিসের কিসের জন্য সার্কুলেটরি সিস্টেমের প্রয়োজন পড়ে, কথা বুঝতে পারলাম? সো আমরা এখানে হেডিং দিতে পারি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ সার্কুলেটরি সিস্টেম or why we need a proper circulatory system, ঠিক আছে? মানে সার্কুলেটরি সিস্টেম সংবহনতন্ত্রের গুরুত্বটা কি, কথা বুঝতে পারলাম? তো একদম কোনো বাকওয়াস না, নো বাকওয়াস, অনলি কন্টেন্ট আর অনলি পড়া, ঠিক আছে? একদম ট্রাস্টেবল পড়া আর ট্রাস্টেবল কন্টেন্ট, কন্টেন্ট বহুত আছে, ঠিক আছে? বাস তোমরা এতটা মনে রাখো, ট্রাস্ট করে বিলিভ করো যে কি আমি যা কন্টেন্ট দিচ্ছি দ্যাটস এনাফ কন্টেন্ট ফর ক্র্যাকিং এনি কম্পিটিটিভ নিট এক্সামিনেশন অর কম্পিটিটিভ মেডিকেল রিলেটেড এক্সামিনেশন, কথা বুঝতে পারলাম? সো তোমরা কেউ মানে এদিক ওদিকার কন্টেন্টে মানে করিও না, খুঁজা বা সার্চ করতে যেও না, কন্টেন্টে বিলিভ করো, ঠিক পাবে, সমস্ত কিছু পাবে। আর এটা কেবলমাত্র কম্পিটিটিভ নিট ব্যাচের স্টুডেন্টদের জন্য বলছি না, এটা অল কম্পিটিটিভ বলছি। আর প্লাস তোমাদের সামনে যে বোর্ড এক্সামিনেশন আছে, বোর্ড এক্সামিনেশনের জন্য যে সমস্ত 11 এর স্টুডেন্ট গুলো আছে, আর যারা নিউ ভিউয়ার্স গুলো আছে তোমরা, তাদেরকে বলছি আমি যে কি তোমরা আগে এই ইউটিউবের চ্যানেলের যে অনেকগুলো প্লে লিস্ট আছে, ক্লাস 11 এর ভিডিও গুলো, প্রায় ক্লাস 11 এর দুটো চ্যাপ্টার কভার হয়েছে, একটা প্লান্ট ফিজিওলজির কভার আছে আর একটা হিউম্যান ফিজিওলজির কভার হয়েছে। তো এইগুলো ক্লাসেস গুলো দেখার আগে আগে ওগুলো ক্লাসেস গুলো দেখে নাও, তো তোমরা একটা সিকোয়েন্সলি আগে বাড়বে আমার সাথে, কথা বুঝতে পারলা? আর দেখো এবার আমরা পড়বো কি, একটা আগে স্লাইড নিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা স্লাইড নিয়ে আগে বুঝিয়ে দিই, আর এবার বুঝবো বডি ফ্লুইডসটা, ঠিক আছে? বডি ফ্লুইডস, তো বডি ফ্লুইডস কি আছে?
এক কথায় অ্যান্সার যদি আমরা এর বলি তো এরকম বলতে পারি, ঠিক আছে, এরকম বলতে পারি দ্য ফ্লুইডস অফ বডি, দ্য ফ্লুইডস অফ বডি, ঠিক আছে, দ্য ফ্লুইডস অফ বডি is called circulatory fluids, is called circulatory fluids, ঠিক আছে, circulatory fluids or is called fluids, ঠিক আছে, is called fluids, এক কথায় শেষ, ঠিক আছে। দেহের তরলকে দেহ তরল বলা হয়, কি ঝামেলা আছে, নাম থেকেই তো ক্লিয়ার করছে যে দেহ তরল কি, তো দেহের মধ্যে যে জলগুলো পাওয়া যায়, যে তরল গুলো পাওয়া যায়, এক কথায় সেটাই দেহ তরল আছে, আর এনাদের কিছু নেই, কোথাও বুঝতে পারলাম? হ্যাঁ, এবার আমরা টাইপ অফ বডি ফ্লুইডস পড়বো, ঠিক আছে, এটাতে অনেকগুলো ভাগ হয়ে যাবে। টাইপ অফ বডি ফ্লুইডস, ঠিক আছে, টাইপ অফ বডি ফ্লুইডস। আচ্ছা দাঁড়াও, যদি আমরা অ্যামাউন্ট অফ বডি ফ্লুইডস পড়ে নিই, অ্যামাউন্ট অফ বডি ফ্লুইডস, ঠিক আছে, বডি ফ্লুইডস, তো বডি ফ্লুইডস এর টোটাল অ্যামাউন্ট যদি দেখি আমরা, তাহলে আমাদের বডি ওয়েটের 70%, ঠিক আছে, 70% বডি ওয়েট, ঠিক আছে, অকুপাইজ বাই বডি ফ্লুইডস, ঠিক আছে, মানে আমাদের দেহের যে ওজনের 70% আছে, সেটা কে কার দ্বারা ঘিরে রেখেছে? বডি ফ্লুইডস দ্বারা ঘিরে রেখেছে, কথা বুঝতে পারলাম? সাপোজ কোনো একটা ব্যক্তির যদি 100 কেজি ওজন হয়, তাহলে ভেবে রাখো যে কি তার শুষ্ক ওজন মানে 30 কেজি আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মানে প্রায় 70 লিটার যে আছে, সেটা হচ্ছে তার বডি ফ্লুইডস আছে, কথা বুঝতে পারলাম? এই কারণে তোমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে পড়ে হবে, বায়োমলিকিউলস চ্যাপ্টারে আমি পড়ে হবা বা আমি শিখাবো, বায়োমলিকিউলস আমাদেরকে একটা ড্রাই ওয়েট নিতে হয়, ঠিক আছে, মানে অর্গানিক আর ইনঅর্গানিক বায়োমলিকিউলস এর যদি স্টাডি করতে হয়, তো ইনঅর্গানিক এর যদি স্টাডি করি তাহলে কোনো অর্গানকে নিয়ে আগে ওটাকে শুকাই, ড্রাই করি, তারপর ড্রাই ওয়েট নিয়ে ওকে পুরানো হয়। কারণ কি, যে জল আছে H2O, এটা ইনঅর্গানিক সাবস্টেন্স আছে, আর বডিতে ম্যাক্সিমাম ওটাই আছে, বডি ফ্লুইডসই আছে। আর এটা কিন্তু সবার ক্ষেত্রে 70% না, কারো ক্ষেত্রে আবার বেশি বা কারো ক্ষেত্রে কম হতে পারে। যেমন ফিমেল হ্যাভ, ঠিক আছে, ফিমেল হ্যাভ মোর মোর বডি ফ্লুইডস, ঠিক আছে, কম্পেয়ার টু মেল, ঠিক আছে, এই পয়েন্টটাও মনে রাখবে যে ছেলেদের তুলনায়, ঠিক আছে, মেয়েদের বডিতে বডি ফ্লুইডস এর পরিমাণ কি থাকে? বেশি থাকে। এই কারণে ফিমেল বডি বিকাম মোর সফট, মেয়েদের বডি বেশি সফট হয়, আর ছেলেদের বডি কি হয়? হার্ড হয়, স্ট্রং হয়, মাসকিউলার হয়, কথা বুঝতে পারলা? এছাড়া কি হচ্ছে? নিউবর্ন বেবি, ঠিক আছে, নিউবর্ন বেবি, কি বলো? অন্য বেবি না, নিউবর্ন বেবি, যে বেবি ভাবছো তোমরা ওটা না, নিউবর্ন বেবি, ঠিক আছে, নিউবর্ন বেবি হচ্ছে সদ্যজাত শিশু, ঠিক আছে, জোকসাপাট সরিয়ে দিবে, ঠিক আছে। তো নিউবর্ন বেবির মধ্যে প্রায় 80% কি আছে? বডি ফ্লুইডস থাকতে পারে, এখানে ওদের বডি আর বেশি সফট থাকে, এই কারণে দেখবা ওদের না চেহারার মধ্যে পরিবর্তনও খুব আছে, মানে ওদের ডে বাই ডে বিভিন্ন ধরনের চেহারা পরিবর্তন হতে থাকে, আস্তে আস্তে ওর বডি ফ্লুইড যেভাবে কমতে থাকে, ওর চেহারার স্ট্রাকচার গুলো বদলাতে থাকে। এই কারণে দেখবা যে কি গ্রাম্য অঞ্চলে হয় যে কি তোমার কোনো বাচ্চাকে বাপের রিলেটিভ কেউ দেখতে আসছে, তো বলছে যে কি বাপের মতন হয়েছে, মায়ের রিলেটিভ দেখতে আসছে তো বলছে মায়ের মতন হয়েছে, কথা বুঝতে পারলে? তো ডেলি ওর মধ্যে ওইরকম করে পরিবর্তন হতে থাকে বডি ফ্লুইড শুকে যাওয়ার কারণে, ঠিক আছে। তো আমরা কি পড়ছি? বডি ফ্লুইডস আমাদের বডিতে মোটামুটি কত পার্সেন্ট অকুপাইজ করছে? 70% অকুপাইজ করছে। ফিমেল বডিতে বডি ফ্লুইডস মেলের বডির তুলনায় বেশি থাকে। নিউবর্ন বেবি, সদ্যজাত শিশুর মধ্যে কি থাকে? বডি ফ্লুইডস বেশি পরিমাণে পাওয়া যায়। তো বডি ফ্লুইডস এর এটা হলো অ্যামাউন্ট, আর বডি ফ্লুইডস কি দেহের মধ্যে যে তরল পাওয়া যাচ্ছে তাকে আমরা কি বলছি? বডি ফ্লুইডস। একটা আর্ট স্লাইড নিই, আর একটা আর্ট স্লাইড নিয়ে আমি তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি বডি ফ্লুইডস, বডি ফ্লুইডস টাইপ, ঠিক আছে, দেহ তরলের প্রকারভেদ, দেহ তরলের কি হচ্ছে? প্রকারভেদ। তো দেহ তরলের মধ্যে আমরা বডি ফ্লুইডস দুই রকমের দেখতে পাই বেসিক্যালি, ঠিক আছে, দেহ তরল দুই রকমের দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে আইসিএফ আর একটা হচ্ছে ইসিএফ, ঠিক আছে। এগুলো তোমরা কোনো ইউটিউব চ্যানেল গুলোতে দেখতে পাবে না, কোনো স্যার পড়াবে না এগুলো তোমাদেরকে।
তার কারণ হচ্ছে যে কি সব রোবোটিক্স এর হয়ে গেছে, তাদের মানে কারো এখন কনসেপ্ট বিল্ডিং এর উপর কারো ধ্যানই নেই। ওয়ান শট আর কি কি শট নিয়ে আসছে, আর লো কন্টেন্ট দিয়ে পড়িয়ে দিচ্ছে, আর স্টুডেন্ট গুলো ভাবছে যে কি আমার 3 ঘন্টা 5 ঘন্টার ক্লাস আধা ঘন্টায় হয়ে গেল, 1 ঘন্টায় হয়ে গেল, 2 এর স্পিডে চালিয়ে দেখলাম। তো ভাই হয়ে তো গেল, কিন্তু দেখতে পেলি কি অথেন্টিক হলো? তোর মাথায় কনসেপ্ট ডেভেলপ হলো? একটা কথা মনে রাখবি, এনসিইআরটির এক একটা লাইন এত ডেপথ হয় যে কি একটা লাইন থেকে প্রায় 15-20 রকমের কোশ্চেন করা যায়। তো তুই যদি একটা লাইনকে একটা ওয়েতেই বুঝেছিস, তো তোকে কিভাবে লাগছে যে কি তুই সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো করে নিবি? এই কারণে মিথসে পড়িস না, ঠিক আছে? মায়া জাল থেকে উঠ আর দেখ, অত সহজ কিছু না। সহজে যদি কোনো কিছু পাচ্ছ, পেয়ে যাচ্ছিস, তাহলে ভেবে নে যে কি ওটা অথেন্টিক নেই। পরিশ্রমের কোনো শর্টকাট হয় না, সাকসেসের কোনো শর্টকাট হয় না। সাকসেসের শর্টকাট বের করে যারা, তারাই ডুবে মরে। সাকসেস লং টার্ম পরিশ্রমের মাধ্যমে আসে। এখানে এটা থেকে তো বেমানি করলে হবে না। আমার কন্টেন্ট ভালো একটু লং হবে, একটু ডিপলি কনসেপ্টে পড়াবো, কিন্তু এমন ভাবে পড়িয়ে দিব তোমাকে হারানোর মতন কেউ থাকবে না। আমি জানছি যে কি এগুলো কোথাও আসতে গেলে তোমরা ভিডিওগুলোকে স্কিপ করতে থাকো, আগাতে থাকো, কিন্তু জরুরি আছে মাঝে মধ্যে। আমি তোমাদের সাথে কথা বলবো না তো কার সাথে বলবো? এমনিতে আমিও তো রোবট সিস্টেমে চলছি, মোবাইলের এদিকে এসে ক্লাস করাচ্ছি, তোমরা ওদিকে থাকছো, কে ক্লাস দেখছো না দেখছো আমি জানি না, কিন্তু আমি চাই যে আমার মেসেজ সব দিন অমর থেকে যায়। আমি যে নিজের ফিলোসফি বা থটস নিয়ে চলি, যাতে ওটা সব দিন এখানে থেকে যায়, কিছু না কিছু স্টুডেন্ট কোনো না কোনো দিন এর থেকে লাভ আস্তে আস্তে তুলতে থাকবে। সে আমার 50টা ভিউ হোক বা 100টা ভিউ হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো তোমরা ক্লাসের প্রতি ধ্যান দাও একটু, বেশি শর্টকাট যেও না, ঠিক আছে? তো বডি ফ্লুইডস এর আমরা যদি প্রকারভেদ দেখি, তো দুটো পাচ্ছি, আইসিএফ আর কি পাচ্ছি, ইসিএফ। আইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল সেলুলার ফ্লুইডস, ইন্টারনাল সেলুলার ফ্লুইডস, ঠিক আছে? ইন্টারনাল সেলুলার ফ্লুইডস, বা আমরা এটাকে ইন্টারসেলুলার ফ্লুইড বলবো। ঠিক ছিল, ইন্টারনাল সেলুলার ফ্লুইডস, ঠিক আছে? ইন্টারনাল সেলুলার ফ্লুইডস। আর এটাকে আমরা ইসিএফ কে বলবো এক্সটার্নাল সেলুলার ফ্লুইড, এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস, ঠিক আছে? এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস, ইন্টারনাল সেলুলার ফ্লুইডস আর এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস। ইন্টারনাল সেলুলার ফ্লুইডস হচ্ছে ফ্লুইডস ইন সেল, ফ্লুইডস ইন সেল, ঠিক আছে? ফ্লুইডস ইন সেল, ঠিক আছে? ফ্লুইডস ইন সেল is called internal cellular fluids, internal cellular fluids, ঠিক আছে? কোষের ভিতরকার যে তরল পাওয়া যাবে তাকে আমরা ইন্টারনাল সেলুলার ফ্লুইডস বলছি। আর সাপোজ এটা একটা সেল, ঠিক আছে? আর সেলের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, সেলের ভিতরে এটা কি, নিউক্লিয়াস আছে, ঠিক আছে? নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের ভিতরে জল পাওয়া যাবে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসের বাইরে জল পাওয়া যাবে এগুলোতে, ঠিক আছে? যেটাকে আমরা কি বলবো প্রোটোপ্লাজম। তো সাইটোপ্লাজম, এক কথায় সাইটোপ্লাজমিক ফ্লুইড, সাইটোপ্লাজমিক যে ফ্লুইডস থাকে কোষের ভিতরের যে জল, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে যে আসছে সাইটোপ্লাজমিক ফ্লুইডস, কোষের ভিতরকার যে জল আছে সেটা হচ্ছে তোমার কি আইসিএফ। আর কোষের বাইরের যে জল আছে, ঠিক আছে, দ্য ফ্লুইডস, দ্য এক্সটার্নাল ফ্লুইডস, ঠিক আছে? the fluids present outer part of cell, এমন ফ্লুইডস যে ফ্লুইডস কোষের বাইরে থাকে, আউটার পার্ট অফ সেল, ঠিক আছে? দ্যাটস কল্ড ইসিএফ, ওটাকে আমরা ইসিএফ বলি। যেমন কি ধরে নাও এটা একটা সেল আর এটা একটা সেল, এটা একটা সেল এটা একটা সেল, ঠিক আছে? মানে সেলের নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তো দুটো সেলগুলোর মাঝেও তরল পাওয়া যায়, তো কারণ দুটো কোষকে নিয়ে আমরা টিস্যু ক্রিয়েট করে দেবো, আর এটা এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস হয়ে গেল। এই ফ্লুইডস গুলোকে আমরা কি বলবো, ইসিএফ বলবো। কি বলবো, ইসিএফ। ইসিএফ এর অনেকগুলো এক্সাম্পল আছে,
আমি কিছুটা এক্সাম্পল দিচ্ছি, বাকি সমস্ত এক্সাম্পল তোমরা কমেন্টে করবে। অনেকগুলো স্টুডেন্ট কমেন্ট করে, আমি এর আগের ভিডিওগুলোতেও দেখেছি যে কি তারা প্রপার অ্যান্সার গুলোকে কমেন্ট করে। তো এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস এর উদাহরণ যেমন কি অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস, অ্যাকোয়া, ঠিক আছে, কমেন্টে তোমরা বলো যে কি অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস কোথায় পাওয়া যায়। ঠিক আছে, অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস, অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস, অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস চোখের জল, ঠিক আছে, অ্যাকোয়া ভিট্রিয়াস ফ্লুইডস। আর কি আছে? তো লাংস এর ফ্লুইডস এর নাম কি, এটা লিখবে তোমরা। আর আমার অফলাইনের স্টুডেন্ট গুলো তো একদম করবে, কারণ লাংস পড়িয়ে রেখেছি, লাংস এর মধ্যে ফ্লুইডস পাওয়া যায়। তাছাড়া ব্রেনের মধ্যে যে ফ্লুইডস পাওয়া যায়, ব্রেনের মধ্যে সিএসএফ, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডস, ঠিক আছে। তারপরে তোমরা বোনস এর বলবা, আমার অফলাইনের স্টুডেন্ট গুলো হাড়েরও বলবে, হাড়ের ফ্লুইডস এর নাম কি, ঠিক আছে। হাড়ের মধ্যে একটা ফ্লুইডস পাওয়া যায়, লাংস এর মধ্যে যে ফ্লুইডস পাওয়া যায়। এছাড়া মেন যে ফ্লুইডস আছে সেটা হচ্ছে ব্লাড, ঠিক আছে, আর লিম্ফ, রক্ত এবং লসিকা। তো ব্লাড এন্ড লিম্ফ অলসো এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস, ব্লাড আর লিম্ফ এক্সটার্নাল সেলুলার ফ্লুইডস আছে, দেহের কোষের বাইরের তরল আছে। আর ব্লাড এন্ড লিম্ফ ইজ দা মেইন সার্কুলেটরি ফ্লুইডস, ঠিক আছে। ব্লাড এন্ড লিম্ফ, রক্ত এবং লসিকা হচ্ছে মুখ্য সংবহন তরল। হ্যাঁ, তবে মনে রাখবে ইসিএফ এর তুলনায় আইসিএফ টা বেশি থাকবে, ঠিক আছে। আইসিএফ আর, ঠিক আছে, মানে বেশি কম্পেয়ার টু লার্জ, ঠিক আছে, আর কোয়ান্টিটিতে বেশি, অ্যামাউন্টে কি থাকবে, হায়ার ইন অ্যামাউন্ট আইসিএফ আছে কার তুলনায়, ইসিএফ এর তুলনায়। তো আমি তোমাদেরকে এখন, ঠিক আছে, 3টা স্লাইডে পুরো বডি ফ্লুইডস আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তোমরা একবার ভালো করে পুরো রিপিট করছি, ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা কোষকে তোমার যে গ্যাসেস, নিউট্রিশন এগুলো প্রয়োজন ছিল, ওয়েস্ট বের করার প্রয়োজন ছিল। তো অ্যামিবা একটা সিঙ্গেল সেল ছিল, তো ও একটা কোষের সাইটোপ্লাজমীয় যে তরল থাকে ওর বডিতে, ওর দ্বারা ওরা সবকিছু করে নিচ্ছিল। কিন্তু যখন কোষ বহুকোষী হলো, এক কোষী জীব বহুকোষী হলো, তখন ওদের প্রত্যেকটা সেলকে এটা দেওয়ার জন্য, কারণ ডিভিশন অফ লেবার হয়ে গেছিল, একটা প্রপার সার্কুলেটরি মিডিয়ামের প্রয়োজন পড়লো, যে সার্কুলেটরি মিডিয়াম ট্রান্সপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়লো। আর এই ট্রান্সপোর্টটা আমাদের কাছে কি হিসাবে চলে আসছিল, সার্কুলেটরি সিস্টেম হিসাবে চলে আসছিল, ঠিক আছে। হুম, এই যে দেখো, আমি এই জায়গায় আমি ইম্পর্টেন্স অফ তোমাদেরকে কি বুঝালাম, ইম্পর্টেন্স অফ সার্কুলেটরি সিস্টেম, অক্সিজেন, নিউট্রিশন, হরমোন, ওয়েস্ট মেটেরিয়াল, এইগুলোকে প্রত্যেকটা সেল, টু দা সেল এন্ড ফ্রম দা সেল পরিবহন করার জন্য আমাদেরকে প্রপার একটা মিডিয়ামের প্রয়োজন পড়লো, ঠিক আছে। আর তোমাদেরকে তো পিডিএফ গুলো দেওয়া আছে, ঠিক আছে, মানে এই ক্লাস নোটস গুলো টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে। তো আর যে সমস্ত স্টুডেন্ট গুলো নিউ ভিউয়ার্স আছে, ঠিক আছে, যারা আমার কাছে অফলাইনে পড়ো না, তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটাতেও জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আমাকে মেসেজ করে দিবে ওখান থেকে নাম্বার নিয়ে, যে কি স্যার আমি নিউ আছি, এখান থেকে ভিডিও গুলো দেখছি। আর তোমরা কমেন্ট গুলো করো কোথা থেকে ভিডিও গুলো তোমরা দেখছো, দেখে একটু মোটিভেটেড হয় যে কি আমার ভিডিও গুলো এগুলো এগুলো স্টুডেন্ট গুলো পড়ছে, দেখছে, ঠিক আছে। থাকে যাক, তারপরে কি হচ্ছে, তোমাদের এখানে আমি বুঝালাম যে বডি ফ্লুইডস কাকে বলে, ঠিক আছে। আর বডি ফ্লুইডস এর অ্যামাউন্ট কত, দেহের মধ্যে যে তরল থাকে তাকে বডি ফ্লুইডস বলা হয়। অ্যামাউন্ট মোটামুটি 70% ধরে রাখো, মেয়েদের বডিতে বেশি থাকে, নিউ সদ্যজাত শিশুদের মধ্যেও বেশি থাকে। আর আমি এই স্লাইডটাতে তোমাদেরকে বুঝালাম যে বডি ফ্লুইডস এর টাইপ কি, আইসিএফ আর ইসিএফ। আইসিএফ, ঠিক আছে, এক্সটার্নাল সেল, কোষের ভিতরকার তরলকে বলা হয়। আর ইসিএফ কাকে বলা হচ্ছে, কোষের বাইরের তরলকে বলা হচ্ছে। এক্সাম্পল গুলো দিলাম, আর যে কোশ্চেন গুলো দিলাম সেগুলো কমেন্টে করবে। লাংসের তরলকে কি বলা হয়, আর বোনস এর তরলকে কি বলা হয়। মেন সার্কুলেটরি ফ্লুইডস ব্লাড এন্ড লিম্ফ আছে, সব থেকে বেশি আইসিএফ আছে, কার তুলনায়, ইসিএফ এর তুলনায়। তো তোমরা একটা পার্থক্য লিখে নিবে আইসিএফ এবং ইসিএফ এর মধ্যে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখান পর্যন্ত ইন্ট্রোডাকশন হয়ে গেল, ঠিক আছে। আমি এর পরের যে ক্লাসেস গুলো আসবে, যে সিরিজ গুলো আসবে, ওতে এনসিইআরটি এর আরো অনেকগুলো লাইন গুলোকে আমি তোমাদের পড়ে পড়ে রিড করে বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আজ থেকে এটা সিরিজ শুরু হলো হিউম্যান ফিজিওলজির, ঠিক আছে, এনসিইআরটি রিডিং লাইন লাইন টু লাইন যেটা সিরিজ আছে, আমি এটা আজ থেকে শুরু করলাম। অলরেডি এর একটা চ্যাপ্টার কমপ্লিটেড হওয়া আছে, আপলোডেড হওয়া আছে। তোমরা ওখান থেকে ওটা কমপ্লিট করবে, তারপরে এই চ্যাপ্টারে আসবে, সিকোয়েন্স ওয়াইজ বা সিরিজ ওয়াইজ চলছে, ওকে।
ঠিক আছে, এখানেই কমপ্লিট করছি ক্লাসটা। থ্যাংক ইউ।